গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর 7ম পর্ব। পরপর 5টা ছবিতে সই করল অদিতি। শেষ ছবিটা 75,000 টাকায়। কলকাতায় 4 সপ্তাহ হয়ে গেল, এখনও মিলনের ছবি হাউসফুল যাচ্ছে। কাগজগুলো তার প্রশংসায় পঞ্চমুখ। বিভিন্ন সিনেমা পত্রিকায় তার রঙিন ছবি বেরিয়েছে, ইন্টারভিউ ছাপা হয়েছে। একটি কাগজ লিখেছে, বাংলা ছবি অনেক দিন পরে নায়িকা পেল। এখন সপ্তাহে 5 দিন শুটিং। সকালে গাড়ি আসে। অনেক কিছু কিনতে হয়েছে অদিতিকে। মেকআপ বক্স, জলের ফ্লাস্ক, টিফিন ক্যারিয়ার। সঙ্গে জুলেখা থাকে। স্টুডিওতে এখন তার জন্য আলাদা মেকআপ রুম। সবাই তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। সেখানে কেউ দেখা করতে এলে আগে সুলেখার সঙ্গে কথা বলতে হয়। সুলেখাও ক্রমশ চৌকস হয়ে উঠেছে। এক রবিবারে মিলন এলো বাড়িতে। সুলেখা তাকে দেখে মন পাল্টে দ্রুত অদিতিকে ডেকে দিল। অন্য পরিচালকের সঙ্গে সে আগে কথা বলে। মিলন বলল, অদিতি, ছবিটা যে এত ভালো ব্যবসা করবে তা ভাবিনি। মফস্বলেও হাউসফুল বোর্ড নামছে না, কিন্তু সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা মিলনদা? প্রডিউসার পরের ছবি শুরু করতে তাগাদা দিচ্ছেন। আমি তো যাতা গল্প নিয়ে ছবি করতে পারি না। যে গল্প বলেছি তাতে তোমার করার মতো চরিত্র নেই, পুরুষ প্রধান কাহিনী। তাহলে? হ্যাঁ, প্রডিউসারের প্রবল আপত্তি এখানেই। উনি তোমাকে ছাড়া ছবি করতে চাইছেন না। তুমি আমাকে একটু সাহায্য করো। কি করব বলুন? ওকে ফোন করে বোঝাও ভালো ছবির স্বার্থে এই গল্পটাই করা উচিত। তুমি বললে উনি রাজি হয়ে যাবেন। কিন্তু উনি বলছেন পরের ছবির পারিশ্রমিকের সঙ্গে এই ফ্ল্যাটের ভাড়া অ্যাডজাস্ট করবেন। অদিতি ফাঁপড়ে পড়ল। তোমার হাতে এখন প্রচুর ছবি, তা থেকেই তো ভাড়া মিটিয়ে দিতে পারো। আমি তোমার কাছে এই অনুরোধটা করছি। মিলন বলল। অদিতি উঠল, টেলিফোনের ডায়াল ঘোরাল। মিলনের কাছে তার যে ঋণ তা শোধ করা যাবে না তবু। প্রডিউসার বাড়িতেই ছিলেন। অদিতির গলা শুনে বেশ উৎফুল্ল হলেন। আরে, কি খবর? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তোমার জন্যে আমি এখন সবকিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গলায় ভদ্রলোককে কখনো কথা বলতে শুনিনি অদিতি। সে হাসল। আমার কোনো প্রবলেম নয়। আমার জন্য এ তো আপনি অনেক করেছেন। কোথায়? না না, কিছুই করিনি। বাহ, কলকাতায় এত ভালো ফ্ল্যাটে থাকতে দিয়েছেন 1 পয়সা না নিয়ে। এটা কম উপকার হলো? তারপর ম্যাড্রাসে মায়ের কাছে টাকা পৌঁছে দিয়েছেন। সেই টাকা শেষ করতে দিল না প্রডিউসার অদিতিকে। বললেন, কি ব্যাপার হে, আজ সকালে তোমার কি হলো? যে জন্যে ফোন করেছি। অদিতি বলল, মিলনদা এখানে এসেছেন। দূরে বসা মিলন হাত তুলে হতাশ ভঙ্গি করল। বোঝা গেল সে যে এসেছে এটা প্রডিউসারকে জানাতে চায়নি। মিলন? দেখো, সাফল্য যে অনেকের মাথা খারাপ করে দেয় তার প্রমাণ হলো তোমার মিলনদা। কিরকম? ওর মধ্যে ক্ষমতা আছে, দেখার চোখ আছে। এই ছবিটি দারুণ করেছে, এইসব ঠিক, কিন্তু ওর মাথার মধ্যে প্যারালাল ফিল্মের পোকা মাঝে মধ্যেই ছটফট করে। আমি ওকে নেক্সট ছবি শুরু করতে বলেছিলাম। ও যে গল্প সিলেক্ট করেছে সেটা নাকি পুরুষ প্রধান। উত্তম কুমার মারা যাওয়ার পর কাকে নিয়ে পুরুষ প্রধান ছবি বানাবে ও? আরে, বাংলা ছবির দর্শক কারা? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা আর বাড়ির কাজের লোকজন। তারা একজন গ্ল্যামারহীন পুরুষকে 2.5 ঘন্টা ধরে পর্দায় দেখতে চাইবে? তাছাড়া দর্শক পুরুষ বা মেয়ে যাই হোক না কেন, সিনেমায় মেয়েদের গল্প দেখতে চায়। তোমাকে মানাবে এমন কোনো চরিত্র নাকি ওর গল্পে নেই। আমি স্পষ্ট বলে দিয়েছি, অদিতিকে বাদ দিয়ে কোনো ছবি প্রডিউস করব না। কিন্তু গল্পটা যদি সত্যি ভালো হয় তাহলে তো ছবি সুপারহিট হতে পারে। আমি অবশ্য গল্পটা শুনিনি, কিন্তু মিলনদা কখনোই ছেলে মানুষই করতে পারেন না। করছেন। একজন বয়স্ক পুরুষ নায়ক, নায়িকা কি হবে? হঠাৎ মুখটা মনে পড়ে গেল অদিতির। সে হাসল। সুতপা দত্ত? পাগল! কেন? তুমি বয়সে আমার চেয়ে অনেক ছোট। এ বিষয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আমি জানি সুতপা মিলনকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুব করে অনুরোধ করেছে, কিন্তু আমার টাকায় মিলন সেই অনুরোধ রাখবে এটা আমি বরদাস্ত করব না। আমি অনেক ঠকে শিখেছি, ঘনিষ্ঠতার ব্যবসা গুলিয়ে ফেললে সর্বনাশ হয়ে যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, বাংলা সাহিত্যে কি এই গল্প ছাড়া আর কোনো গল্প নেই? ধরা যাক এই ছবিটা মিলনকে করতে দেওয়া হলো, এরপরে সে কি আর ছবি করবে না? করলে সেই ছবির গল্পটা কি হবে? উত্তরটা তাকে বলো আমার অফিসে এসে দিয়ে যেতে। প্রডিউসার রিসিভার রেখে দিলেন। অদিতি মিলনের কাছে এসে বলল,
উনি রাজি হলেন না। জিজ্ঞাসা করলেন, এরপরে আপনি যে ছবি করবেন তার গল্প কি? সে ছবি নিয়ে তো আমি কিছুই ভাবিনি। মিলন হতভম্ব। আর জিজ্ঞাসা করলেন, একটি গল্পে আপনি আটকে আছেন কেন? বাংলা সাহিত্যে কি আর কোনো গল্প নেই? থাকবে না কেন, কিন্তু এই গল্পটা আমাকে বেশি উদ্বুদ্ধ করেছে। আপনি তো এখন হিট ছবির পরিচালক, অন্য প্রডিউসাররা নিশ্চয়ই আপনার কাছে আসা যাওয়া করছেন। তাদের বলুন। বলেছি, যারা আগে স্টুডিওতে আমায় দেখে মুখ ফিরিয়ে নিত তারা এখন বাড়িতে লাইন দিচ্ছে। বাহ, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। অদিতি খুশি। না, আমি এখন খবরের কাগজের লাইন তুলে গল্প বানালেও তাদের কোনো আপত্তি নেই। শুধু একটাই শর্ত, তোমাকে নায়িকার চরিত্রে রাখতে হবে। বোঝো, তোমাকে সুযোগ দিয়ে আমার এই উপকারটা হয়েছে। মিলনদার মুখে এখন রাজ্যের হতাশা। আমি তো আপনার হয়ে বললাম, এমনকি সুতপা দত্তের নাম পর্যন্ত প্রস্তাব করলাম আপনার অনুমতি না নিয়েই। অদিতি বলল, কি করা যায়? বিড়বিড় করল মিলন। একটা কথা, অন্য কোনো গল্পের কথা ভাবতে পারছেন না কেন? ভাবতে চাই না বলে। আমার বদলে সত্যজিৎ রায় হলে এরা কেউ বলতে পারতেন গল্প বদলাতে? রেগে গেল মিলন। আর এই প্রথম খুব খারাপ লাগল অদিতির। মনে হল প্রডিউসারের কথাটা তাহলে ভুল নয়। সাফল্য মিলনকে আলোড়িত করেছে প্রবলভাবে, তাই নিজেকে সত্যজিতের কাছাকাছি ভাবতে পারছে। মিলন উঠল। চলি। খেয়াল হল অদিতির। আরে যাবেন কি? চা খেয়ে যান। না অদিতি, আজ থাক। অদিতি উঠে দাঁড়াল। মিলনদা, আপনাকে একটা কথা বলবো। বলো। আপনি আমাকে এই লাইনে এনেছেন, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার একটা অনুরোধ রাখবেন? মিলন তাকাল, মুখে কোনো শব্দ উচ্চারণ করল না। এই গল্পটা না হয় সামনের বছরের জন্য রাখুন। এখন না হয় এমন কোনো গল্প নিয়ে ছবি করুন যাতে আমিও আপনার সঙ্গে যুক্ত হতে পারি। অদিতির দিকে তাকিয়ে অদ্ভুত হাসল মিলন, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। কাজের চাপ অত্যন্ত বেড়ে গেল। সুলেখা অবশ্য বেশ চেষ্টা করছে সব দিক সামলে নিতে। একদিন সে বাড়ি ফিরে হেসে গড়াগড়ি। অদিতি অবাক হল। কি হলো তোর? আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কিরকম? কমল সেন ওই ছবির জন্য তোমার ডেট চাইছিলেন। আমি যত বলি দিদি 2 মাসের আগে খালি নেই, উনি কিছুতেই শুনবেন না। ওর ছবির শুটিং এ মাসের শেষের দিকে। তখন তোমাকে অন্তত 3 দিনের জন্য চাই। আজও এসেছিলেন, তুমি তখন শুটিং করছো। আমি ওকে ডায়েরি খুলে দেখিয়ে দিলাম, কোনো দিন খালি নেই। তখন কি বললেন জানো? অদিতি তাকালো। তখন বললেন, সুলেখা, তোমাকে 1000 খানেক টাকা দিচ্ছি, যে করেই হোক 3টে দিন বের করে দাও। সে কি? হ্যাঁ গো। বের করে দিয়েছিস? দূর, ওই 3টে দিন বলাই মিত্রের ছবির শুটিং আছে। তাহলে এখন তোর খুব ইম্পর্টেন্স বেড়েছে, বল। যা কিছু হয়েছে সব তোমার জন্যে। খুব টায়ার্ড লাগছে, স্নান করে ফেলি, তুই চায়ের জল বসা। অদিতি উঠতেই টেলিফোন বাজল। সুলেখা এগিয়ে গিয়ে রিসিভার তুলে হ্যালো বলল। তারপর ওপারের বক্তব্য শোনার পর বলল, এক ভদ্রলোক তোমাকে চাইছেন, খুব মার্জিত গলা। কি নাম? জয়ন্ত সেন। কে জয়ন্ত সেন? প্রশ্নটা করেই আচমকা মনে পড়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, আমি এখন বাথরুমে আছি, বলে দে। দ্রুত সরে গেল অদিতি। কয়েক মিনিট বাদে বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সে ভাবছিল। জয়ন্ত সেন নামে দ্বিতীয় কোনো মানুষকে সে চেনে না। ছবি রিলিজের সময় পার্টিতে দেখা চোখ দুটো সে একটু একটু করে ভুলে যাচ্ছিল। এখন কাজের চাপে মানুষটার কথা আর মনে আসে না। আজ পর্যন্ত কোনো পুরুষের চোখে সে ওই দৃষ্টি দেখেনি। ভেবেছিল প্রায় ফোন আসবে, নিশ্চয়ই দেখা করতে চাইবে। প্রভাবশালী মন্ত্রীর একমাত্র অবিবাহিত পুত্র নিশ্চয়ই এতকাল যা চেয়েছে তাই পেয়ে এসেছে। ফিল্মে নেমেছে, নতুন একটা মেয়েকে যদি তার পেতে ইচ্ছে করে তাহলে তো সে চাইবেই। কিন্তু এসব কিছুই হয়নি। এই কয়েক মাসে অদিতির পরিচিতি বেড়েছে, সেই সঙ্গে কাজের চাপও। মাস 6 আগে যার নাম শুধু ফিল্মের সঙ্গে জড়িত কিছু মানুষ জানত, 1.5 বছর আগে যাকে একটা গলির সব মানুষ চিনত না, এখন তার নাম পশ্চিম বাংলার অধিকাংশ মানুষের জানা। এই পর্যায়ে তার আসা পর্যন্ত কি জয়ন্ত সেন অপেক্ষা করছিল? সুলেখার সঙ্গে জয়ন্ত কি কথা বলছে কে জানে। সে যদি নিজে টেলিফোন ধরত আর জয়ন্ত যদি তাকে অনুরোধ করত দেখা করতে, তাহলে সে কি করত? হঠাৎ বুক নিংড়ে শ্বাস বেরিয়ে এলো। জয়ন্তর মুখ মনে পড়লেই তার সমস্ত শরীর মন এমন অবশ হয়ে যায় কেন? বাথরুম থেকে বেরুল অদিতি। সে ঠিক করেছিল অপেক্ষা করবে, সুলেখাকে কোনো প্রশ্ন করবে না। কিন্তু সুলেখাই জিজ্ঞাসা করল, তুমি ভদ্রলোককে চেনো?
ঠিক চিনি বলা যায় না, দেখেছি। ঠোঁট কামড়াল অদিতি। ওমা, উনি বললেন তুমি ওকে চিনবে না। এই প্রথম ছবি করতে যাচ্ছেন উনি, তোমাকে নায়িকা হিসেবে ভেবেছেন। কি নাম বলি তখন? জয়ন্ত সেন, ফিল্ম ডিরেক্টর হতে যাচ্ছেন। সুলেখা বলল, আমি ওকে স্ক্রিপ্ট পাঠিয়ে দিতে বললাম, আগে তুমি পড়ে দেখবে, তারপর মতামত জানাবে। হঠাৎ নিজেকে খুব হালকা লাগল অদিতির। বলল, ঠিক বলেছিস। ভোরবেলায় ঘুম থেকে উঠে ৮ ঘণ্টা যোগব্যায়াম করে স্নান সেরে একটা শুকনো টোস্ট, কয়েক চামচ কর্নফ্লেক্স আর একটা আপেল খেয়ে তৈরি হয়ে নেয় অদিতি। ৮টায় গাড়ি আসে, ড্রাইভারের সাহায্যে জিনিসপত্র নামায়। এখন প্রায় গোটা ৫ জিনিস সঙ্গে নেয়। মেকআপ বক্স, সুটকেসে জামা কাপড়, জল, খানিকটা বরফ আর খাবার। ৮টা ১৫ নাগাদ স্টুডিওতে ঢুকে সোজা মেকআপ রুমে চলে যায় সে। তার নিজস্ব মেকআপ রুম, অ্যাটাচড বাচ্চারা, একটা ডিভান রয়েছে একপাশে। যেসব দৃশ্যে অদিতি নেই সেসব দৃশ্য যখন তোলা হয় তখন ডিভানে বিশ্রাম নেয় সে। প্রথম প্রথম যে যা বলতো শুনত। সকালে এসে রাত ১০টা-১১টা পর্যন্ত শুটিং করেছে, কিন্তু সবাই জেনে গেছে ম্যাডাম সন্ধে ৬টার পর শুটিং করবেন না। তারপর মেকআপ তুলে বাড়ি যেতে যেতে ৬:৩০। টালিগঞ্জে স্টুডিওগুলো মোটেই আরামপ্রদ জায়গা নয়। একটু গরম পড়লে ফ্লোরে ফ্যান ছাড়া থাকা মুশকিল। এদিকে শুটিংয়ের সময় ফ্যান চালানো যায় না। এরকম সময় সন্ধ্যায় বাড়ি ফেরার পর নিজেকে ছোবড়া বলে মনে হয়। বৈচিত্র্য বলতে একটাই, নিত্য নতুন চরিত্রে অভিনয় করা। ৩ দিন রাজেন্দ্রাণীর ভূমিকায়, তো পরের ৩ দিন খুব গরিব মেয়ে। এই বৈচিত্র্যটুকু না থাকলে পাগল হয়ে যেতে হতো। কখনো কখনো সহ অভিনেতাদের ভুলে একই দৃশ্য ৫-৭ বার টেক করার পর ঠিকঠাক হয়। একই কথা অতবার বলে যেতে বিরক্তি লাগলেও কিছু করার নেই। তার নিজেরও যে ভুল হয় না তা নয়, মন কোনো কারণে বিক্ষুব্ধ থাকলে সংলাপ বলতে গিয়ে গোলমাল হয়। স্টুডিওতে থাকার সময় সে নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করে। শুটিংয়ে ফাঁকে শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আড্ডা মারেন, কিন্তু অদিতি ওসব থেকে নিজেকে সরিয়ে রাখে। সে পেশাদারী অভিনেত্রী, তার ভুলের জন্যে প্রযোজকের ক্ষতি হোক এটা কখনোই কাম্য নয়। একই শট একাধিকবার টেক করতে হলে আর্থিক ক্ষতি হবেই, এটা সে প্রথম কয়েকদিনই বুঝে গিয়েছিল। স্টুডিও মহলে তাই চাউর হয়েছিল নতুন হিট নায়িকা অদিতি খুব ভালো অভিনেত্রী নয়, অত্যন্ত ডিসিপ্লিন অভিনেত্রী। প্রডিউসারকে কখনোই বিপদে ফেলে না, নিজের কাজের বাইরে অন্য কিছুতেই আগ্রহী নয়। এই প্রচার অদিতির সম্পর্কে আগ্রহ আরও বাড়িয়ে তুলল। ৬ মাসের মাথায় অদিতির দ্বিতীয় ছবি মুক্তি পেল। এখন পর্যন্ত বাংলা ছবির নতুন নায়িকাদের ক্ষেত্রে যা হয়নি, এই ছবিতে তাই হল। প্রথম দিনের ম্যাটিনি শো থেকেই ছবির যে হাউসফুল বোর্ড ঝুলল, তা দ্বিতীয় সপ্তাহে যখন নামছে না, তখন এক রবিবার সকালে বিখ্যাত পরিচালক তপন সাহা অদিতির সঙ্গে দেখা করতে এলেন। কলকাতায় যেসব পরিচালক এখন একের পর এক হিট ছবি বানিয়ে যাচ্ছেন, তপন সাহা তাদের অন্যতম। ওর ছবিতে বাংলাদেশের বিখ্যাত নায়ক নায়িকারা কলকাতায় এসে অভিনয় করেন। কোনো ভনিতা না করে তপনবাবু বললেন, ম্যাডাম, আপনার সাফল্য কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমার অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ। অদিতি অল্প হাসল। আমার কোনো ছবি কি আপনি দেখেছেন? না, আসলে ইদানিং ছবি দেখার সময় পেতাম না। আমার দুর্ভাগ্য। জাগে, আমি সামনের মাসে 2টো ছবি শুরু করছি। ইনফ্যাক্ট আপনার ছবি দেখেই গল্প মাথায় এসেছে। প্রথম ছবির নাম সতী অসতী, দ্বিতীয়টির নাম আয় বুড়ো মেয়ে। এ 2টো ছবি নায়িকা প্রধান। বুঝতেই পারছেন, 2টো ছবির হিরো বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। আমি টানা শুটিং করি, আপনাকে অন্তত দিনবারও আমাকে দিতে হবে। তপনবাবু মাথা নাড়লেন। ডেটের ব্যাপারে আপনি সুলেখার সঙ্গে কথা বলুন। ও, এই যে ভাই, সামনের মাসে ওর কি কি দিন খালি আছে ডায়েরি দেখে বলে ফেলো। তপনবাবু বললেন। সুলেখা বলল, সামনের মাসে 7 দিন একজন নিয়েছিল নতুন ছবির জন্যে। কাল ফোন করে বলেছে শুটিং ক্যান্সেল হয়েছে। 7 দিন? ঠিক আছে, তাতেই ম্যানেজ করে নেব। 10 দিনের কাজ 7 দিনে করবেন? অদিতি জিজ্ঞাসা করল। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমাকে একবার স্ক্রিপ্ট পাঠিয়ে দেবেন? স্ক্রিপ্ট? নিশ্চয়ই, 2টো স্ক্রিপ্টই পাঠিয়ে দেব। 2টো কেন? বাহ, তখন বললাম যে আপনাকে 2টো ছবিতেই নায়িকা করব। দ্বিতীয় ছবির শুটিং কবে শুরু করছেন? একই সঙ্গে। হতভম্ব হয়ে গেল অদিতি। সে ঠিক শুনল তো? অদিতি মাথা নাড়ল। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না তপনবাবু। খুব সোজা ব্যাপার। সকাল থেকে লাঞ্চ পর্যন্ত প্রথম ছবির শুটিং করব। লাঞ্চ ব্রেকের পর দ্বিতীয় ছবির কাজ হবে।
সেট? আমার তো সামাজিক গল্প, একই সেটে দুটো ছবির কাজ করা যাবে। আপনি কি বলছেন? বেশ জোরে বলে উঠল অদিতি। হ্যাঁ ম্যাডাম, আমার দুটো ছবিরই প্রডিউসার একই মানুষ, আর্টিস্ট কমন, একটু একটু মেকআপ বদলাতে হবে। অন্য সবাই যে কটা দৃশ্য সারাদিনে তোলে, আমি সেটা লাঞ্চের আগেই তুলে ফেলি। তারপর ফ্লোর পড়ে থাকবে কেন, সেকেন্ড ছবিটা তুলে নিই। আপনি দুটো ছবির সমস্ত ব্যাপার একসঙ্গে ভাবতে পারেন? অবশ্যই, না হলে আমার সব ছবি হিট হচ্ছে কেন? আমি ব্যাপারটা ভাবতেই পারছি না। পারবেন, নতুন এসেছেন তো, একটু অভিজ্ঞতা হলেই দেখবেন শুটিংয়ের সময় এখানে অর্ধেক সময় নষ্ট হয় বাজে কথায়। আলো ঠিকঠাক করতে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়। আমি সেই সময় বাঁচিয়ে যদি দুটো ছবি করে ফেলি তাহলে প্রডিউসারের লাভ, আর প্রডিউসার না এগিয়ে এলে ছবি তৈরি হবে না। জাগে ম্যাডাম, আপনি ৭৫ করে নিচ্ছেন, আমি শুনেছি। আপনাকে ওই কটা দিনের জন্যে ১ লাখ দেব। ডান? একটু বুঝতে দিন, আমি আপনার দুটো ছবির নায়িকা হব। ওই ৭ দিনে আপনি আমাকে নিংড়ে আমার সব কাজ শেষ করে নেবেন। দুটো ছবি আলাদা আলাদা সময় নিশ্চয়ই রিলিজ করবেন। যেহেতু একসঙ্গে কাজ হচ্ছে, তাই আপনি আমাকে ৫০ করে ১ লাখ দেবেন, তাই তো? একেবারে ঠিক কথা। মাথা নাড়ল অদিতি। মাফ করবেন তপনবাবু, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না কেন? টাকাটা কম লাগছে? ঠিক আছে, যা নিচ্ছেন তাই পাবেন, ১.৫ লাখ। আর তো কোনো অসুবিধে নেই। তপনবাবু বললেন, আছে। আবার কি হল? আমি একজন খুব সামান্য অভিনেত্রী। একই দিনে একই ফ্লোরে দুটো চরিত্রে অভিনয় করার ক্ষমতা আমার নেই। যে চরিত্রে আমি অভিনয় করব সেই চরিত্রের বাইরে আমি কিছুই ভাবতে পারি না। একসঙ্গে দুটো চরিত্র নিয়ে ভাবার মতো মনের শক্তি আমার নেই। নমস্কার। আশ্চর্য, এইসব কি বলছেন? মনের শক্তি টক্তির কোনো দরকার আছে নাকি? যেমন সংলাপ পাবেন বলে যাবেন। আরে, পাবলিক হলে বসে শুধু সংলাপ শুনতে চায়, আর কিছু দেখতে চায় না। এখন আপনি হিট হয়ে গেছেন, আপনি যা বলবেন তাই পাবলিক শুনবে। হয়তো, কিন্তু আমি বলতে পারবো না। ম্যাডাম, চেষ্টা করলেই পারবেন। আমার আগের ছবিগুলোতে যারা অভিনয় করেছে তারা ঢাকা কলকাতার নামি দামি শিল্পী। একসঙ্গে দুটো ছবিতে অভিনয় করতে তাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। হাসল তপনবাবু। মাথা নাড়ল অদিতি। ধরে নিন আমি ওদের মতন ক্ষমতা রাখি না। তাছাড়া আমি এখনো বিশ্বাস করি সিনেমা শুধু ফ্যাক্টরি নয়, এটা খুব শক্তিশালী শিল্প মাধ্যম। আপনার ছবি হিট হচ্ছে তার মানে এই নয় যে আপনার পথটা খুব অভিনন্দনযোগ্য। আপনি যেদিন একটা গল্প নিয়ে ধীরে সুস্থে ছবি তৈরি করবেন, সেদিন যদি আমাকে অভিনয় করতে বলেন আর সেই চরিত্রে যদি আমাকে পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই আমি অভিনয় করব। তখন টাকাটা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তপনবাবু চলে যাওয়ার পর সুলেখা বলল, তোমার খুব সাহস আছে দিদি। স্টুডিওতে দেখেছি সবাই ওর ছবিতে চান্স পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, আর তুমি ফিরিয়ে দিলে। অদিতি হাসল। চিংড়ি মাছ যত দামি হোক, খেয়ে যার অ্যালার্জি হয় সে কখনো ছুঁয়ে দেখে না। যা, আমাকে এক কাপ চা করে দে। সুলেখা সরে গেলে অদিতির মনে হল এইবার এই ফ্ল্যাট ছেড়ে দেওয়া দরকার। তার এখন যা রোজগার তাতে আরও ভালো ফ্ল্যাটে সে স্বচ্ছন্দে থাকতে পারে। এই ফ্ল্যাটের মালিক তার প্রথম ছবির প্রডিউসার, তাকে সে নিয়মিত ৫,০০০ টাকা দিচ্ছে, কিন্তু ভদ্রলোক আর ছবি করছেন না। মিলনদা এখনও নতুন প্রডিউসার পাননি। ভদ্রলোক খুব চেষ্টা করছেন। এই অবস্থায় প্রডিউসারের দাক্ষিণ্য নিলে মিলনদা তাকে ভুল বুঝবে। এই বাজারে ৫,০০০ টাকা ভাড়া দাক্ষিণ্য ছাড়া কি? এই সময় ফোন বাজল। কিচেন থেকে সুলেখার গলা ভেসে এলো, ধরছি। অদিতি উঠল। থাক, আমি ধরি। অদিতি রিসিভার তুলে নিচু গলায় বলল, হ্যালো। একটু চুপচাপ, তারপর সুন্দর উচ্চারণ, অদিতি। কথা বলছি, কে বলছেন? বিরক্ত করছি না তো? আপনার নামটা বলুন। অদিতির গলার স্বর একটু উঁচুতে উঠল। জয়ন্ত, জয়ন্ত সেন। মনে পড়ছে? কোনো মতে নিজেকে শক্ত করতে চাইল অদিতি। সিনেমায় নামার পরে একটু একটু করে তার মধ্যে যে পরিবর্তনটা বিরাট হয়ে দাঁড়িয়েছে বলে সে নিজেই অনুভব করত, এখন যেন সেটা নিঃশেষ। যে কোনো মানুষ, তা তিনি যতই বিখ্যাত হন না কেন, বেশ দাপটে তার সঙ্গে পেশাদারি কথা বলতে সে এখন সহজেই পারে। মফস্বলের মেয়ের সংকোচ সে অনায়াসে ঝেড়ে ফেলতে পেরেছে। নতুন নায়িকা হিসেবে যারা টাকা এবং কাজের সুযোগ নিতে আসে তারা রীতিমতো জব্দ হয়ে ফিরে যায়।
নিজের চারপাশে অদ্ভুত এক পাঁচিল তুলে সে সহজেই অবাঞ্ছিতদের দূরে সরিয়ে রাখতে সক্ষম। কিন্তু এই ফোনের কণ্ঠস্বর এবং কণ্ঠের মালিকের নাম শোনা মাত্র তার হাতের তেলো ঘামছে, দুপায়ের শক্তি দ্রুত কমে যাচ্ছে। হ্যালো। জয়ন্ত সেন নীরবতা ভাঙল। বলুন। গলা কেঁপে উঠল অদিতির। আমি বোধহয় বিরক্ত করলাম। জয়ন্তর গলায় কুণ্ঠা। না, ঠিক তা নয়। তাহলে? অদিতি উত্তর দিল না। কি উত্তর দেবে তা সে নিজেই জানে না। জয়ন্ত সেন হাসল। বুঝতে পারছি। আসলে সেই ফিল্ম পার্টিতে যাওয়া আমার উচিত হয়নি। মুশকিল হল, আগে থেকে তো জানা যায় না। কেন? না গেলে তো সামনাসামনি দেখা হতো না। ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি যে সিনেমা থিয়েটার দেখার কোনো অবকাশই আমার নেই। বাবা সূত্রে শুধু নয়, ব্যবসায়ী হিসেবেও আমি প্রচুর পার্টিতে আমন্ত্রণ পাই। ইচ্ছে থাকলেও যাওয়া হয় না। তাছাড়া গেলে তো সেই একই মুখ, একই কথা। মন্ত্রীর ছেলে বলে ওই যে বিশেষ খাতির করে, ওটাও সহ্য হয় না আমার। কি যে দুর্মতি হল, আপনার প্রথম ছবির পার্টিতে চলে গেলাম। এখন তাই আফসোস হচ্ছে? হবে না। এখানে দেখা না হলে আপনার প্রথম ছবিটা আমি 3 বার দেখতাম না। লোকজন অবাক হবে বলে আমাকে লুকিয়ে দেখতে হয়েছে। দেখতে হয়েছে? হ্যাঁ, না দেখে পারিনি। কিন্তু আমি আপনাকে বিরক্ত করিনি। এরপর দ্বিতীয় ছবিটা দেখলাম কয়েক মাস বাদে। দেখে মনে হলো কথা বলা দরকার। কেন? আমি শুধু জানাতে চাই, এইভাবে আমাকে আলোড়িত কেউ কখনো করেনি। আমি কি বলবো বুঝতে পারছি না। না, আপনাকে কিছু বলতে হবে না। জয়ন্ত হাসল। আমার কার্ডটা নিশ্চয়ই আপনি হারিয়ে ফেলেছেন। না। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন রাখি। জয়ন্ত টেলিফোন রেখে দিল। রিসিভার নামিয়ে অদিতি ছুটে গেল নিজের ঘরে। ড্রয়ারের ভেতর থেকে কার্ডটাকে বের করল। জয়ন্ত সেন। বিছানায় বসল সে। আচ্ছা, ফোনটা পাওয়ার পর থেকেই সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কি করে? লোকটা কে? বড় ব্যবসায়ী? ব্যবসা করে টাকা জমিয়েছে এমন অনেক মানুষ তো পৃথিবীতে আছে। তাদের কেউ কেউ ফিল্মে টাকা ঢালে অভিনেত্রীদের সঙ্গে ফষ্টিনষ্টি করবে বলে। এই সময়েই তেমন কয়েকজনকে অদিতি অপমান করে দূরে সরিয়ে দিয়েছে। অতএব একজন শুধু ব্যবসায়ী, এই পরিচয় তার কাছে কোনো বিশেষ আকর্ষণ তৈরি করে না। ক্ষমতাবান মন্ত্রীর ছেলে, যে মন্ত্রীর নির্দেশে এ রাজ্য নিয়ন্ত্রিত হয়, তাতে তার কি হল? রাজপুত্র মন্ত্রীপুত্রে যাদের প্রবল আকর্ষণ, সে তাদের দলে পড়ে না। তাহলে? চোখ বন্ধ করল অদিতি। পার্টির রাত্রে জয়ন্তর চাহনির কথা মনে আসতেই গায়ে কাঁটা দিল। কি ছিল ওই চাহনিতে? যেন মনে হয়েছিল মানুষটা তার সবকিছু দেখে নিচ্ছে। লোকটাকে এড়াতে সেরাতে সে তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু মনে মনে কি একবারও ভাবেনি ওর ফোন আসবে? না ভাবলে রাত্রে আসা ফোনগুলো সে ধরেনি কেন? ফোন আসুক যেমন সে চেয়েছিল, তেমনি সেই ফোনে জানান দিতে ভয়ও পেয়েছিল বিস্তর। কিন্তু এখন ভালো লাগছে, খুব ভালো। ঠিক এরকম অনুভূতি তার কখনো হয়নি। কমলেন্দুর সঙ্গে প্রথম আলাপের সময়ও নয়। কিরকম নেশা নেশা লাগছে। রাতটা ভালো করে ঘুমাতে পারল না অদিতি, ফলে পরদিন শরীরে অস্বস্তি। সাত সকালে শুটিংয়ের গাড়ি এসে হাজির। সুলেখা সামনে এসে বলল, ওমা, এ কি চেহারা হয়েছে তোমার? কেন? আয়নায় দেখো। দেখল অদিতি। এক রাত্রে মানুষের চেহারা এমন বদলে যায়। চোখের কোলে পুরো কালি পড়ে গেছে, মুখে কালো ছায়া, যেন মনে হচ্ছে সারাদিন কড়া রোদে হেঁটে এসেছে। তুমি এভাবে কি করে ক্যামেরার সামনে দাঁড়াবে? সুলেখা জিজ্ঞাসা করল। খুব রাগ হল নিজের ওপর। কে না কে ফোন করেছে, আর তাই নিয়ে সে সারারাত ভেবে মরল। সে অভিনেত্রী, পেশাদারী অভিনেত্রী। তার উপর নির্ভর করে প্রযোজক লক্ষ লক্ষ টাকা ঢালছে। কোনোভাবে সেই লোকটার ক্ষতি করার কোনো অধিকার তার নেই। ঈশ্বর আছেন। এই সময় ফোন এলো, পরিচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে আজ শুটিং বন্ধ রাখতে হচ্ছে। সহকারী পরিচালক বারংবার অনুরোধ করতে লাগল অদিতিকে আজকের বদলে আরেকটা তারিখ দিতে। অদিতি জানিয়ে দিল কোনো অসুবিধা হবে না। সুলেখা বিউটি পার্লারের সঙ্গে কথা বলে সময় ঠিক করে নিল। হঠাৎ পাওয়া এই ছুটি অনেকভাবেই কাজে লেগে গেল। প্রথম কথা, এই মুখে মেকআপ বসিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে না। বিউটি পার্লারে গিয়ে শরীরটাকে মেরামত করার সুযোগ পাওয়া যাবে। চা খেতে খেতে সুলেখা বলল, দিদি, এবার একটা গাড়ি কেন। গাড়ি? হ্যাঁ, গাড়ি না থাকলে প্রেস্টিজ থাকছে না। কত দাম? ও নিয়ে চিন্তা করো না, সামন্তবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, উনি সব ব্যবস্থা করে দেবেন।
তারপর যদি ছবি হাতে না থাকে? দূর, অন্তত বছর 5-এর মধ্যে সেই সম্ভাবনা নেই। সামন্ত অন্য পরিচালকের সহকারী। মিলন ছবি করার জন্য প্রডিউসার পায়নি। তার সহকারী হিসেবে থাকলে সামন্তর পেট চলবে না। মাঝে মাঝে সে এ বাড়িতে আসে, সুলেখার সঙ্গে বেশি গল্প করে। সামন্ত বলে, মিলনদার সব ভালো, শুধু একটাই দোষ, জেদ। কিছুতেই গল্প পাল্টাবে না। এখন কাজ নেই, অর্থকষ্টে আছে, তবু না। জানেন, সুতপা দত্ত অনেক অনুরোধ করেছিল ওকে নিয়ে একটা ছবি করতে, কিন্তু মিলনদা রাজি হয়নি। হলে প্রডিউসার রেডি ছিল। অদিতির খুব খারাপ লাগে মিলনের জন্যে। মানুষটার কাছে সে কৃতজ্ঞ। লোকটার যদি জেদ না থাকত, তাহলে নায়িকার চরিত্রে তার মতো নতুন মেয়েকে কখনোই সুযোগ দিত না। একটা ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে, কিন্তু দাম চাইছে 20 লক্ষ। অত টাকা এখন স্বপ্নের বাইরে হয়তো নয়, কিন্তু নাগালের মধ্যেও নয়। অদিতি হিসেব করে দেখেছে, বছর 5 পরে ওই টাকার ফ্ল্যাট সে কিনতে পারে। 20 লক্ষ টাকার ফ্ল্যাট, ভাবা যায়? বিকেলে বিউটি পার্লার থেকে ফিরে এসে ওরা দেখল সামন্ত দাঁড়িয়ে আছে দরজায়। সুলেখাই বেশ তৎপর হয়ে দরজা খুলে তাকে বসতে বলল। সামন্ত হাসল। দিদি, গাড়িটা একজন ডাক্তারের, মাত্র 6000 কিলোমিটার চলেছে, টিপটপ কন্ডিশন। কি গাড়ি? মারুতি 1000। ভেতরে সব রকম মডার্ন যন্ত্রপাতি লাগানো আছে। অনেক দরাদরি করে 3,15,000-তে রাজি করেছি। পাগল, অত টাকা দিয়ে গাড়ি কিনব? এর চেয়ে সস্তায় আপনি পাবেন না। সুলেখার কাছ থেকে শোনার পর আমি ড্রাইভার জোগাড় করেছি, গ্যারেজও ঠিক করে ফেলেছি। এই সময় বেল বাজল। সুলেখা দরজা খুলতে প্রথমে মাকে দেখা গেল, সুটকেস বেডিং নিয়ে, পেছনে বাবা। মা বলল, চলে এলাম রে। সবাই বলছে অত নামি মেয়ে থাকতে এখানে পড়ে থাকবে কেন? চলে এসেছ, ভালোই করেছ, কিন্তু কৃষ্ণনগরের বাড়িটা? আপাতত তালা বন্ধ, পরে ভেবে দেখব কি করা যায়, বাবা বললেন। সুলেখা এবং সামন্ত বলল, তাহলে দিদি? আর কমানো যাবে না? অদিতি জিজ্ঞাসা করল। এর কমে অসম্ভব, গাড়িটা দেখলে বুঝতে পারবেন। কাগজপত্র সব ঠিক হয়ে আছে, আপনি চেকেই টাকাটা দিন। বাবা জিজ্ঞাসা করলেন, কিসের টাকা? অদিতি বলল, গাড়ি কিনছি। সে কি, কত দাম? বাবা যেন অবাক। 3,15,000। সর্বনাশ, এত টাকা দিয়ে গাড়ি কিনছ? তুমি কি টাকা পয়সা সব নয়ছয় করবে? যে গাড়িটা কিনছ তাকে চোখে দেখেছ? নো, আমি এটা অ্যালাউ করব না। আমি আগে গাড়ি দেখব, পছন্দ হলে দর করব, তারপর টাকা দেওয়া হবে। আপনার গাড়ি? বাবা প্রশ্ন করলেন। সামন্ত মাথা নাড়ল, না। অদিতির ঠোঁট কামড়াল। সকালে শুটিংয়ে বেরিয়ে গেলে সন্ধ্যের আগে সাধারণত বাড়ি ফেরা যায় না। গোটা দিন ফ্ল্যাটে থাকে মা এবং বাবা, আর সেটাই সমস্যা হয়ে দাঁড়াল। যারা অদিতিকে তাদের ছবিতে নিতে চায় তারা বাড়িতে এলে বাবা সরাসরি কথা বলতে লাগলেন। যে তারিখ আগে থেকেই অন্য কোনো পরিচালককে দিয়ে দেওয়া হয়েছে, সেই তারিখ বাবা দ্বিতীয়জনকে দিয়ে দিচ্ছেন কোনো পরামর্শ না করে। এরকমটা হতে পারে এই আশঙ্কায় সুলেখা বাইরের ঘরে টেবিলের উপর একটা খাতা রেখে এসেছে, যার পাতায় পাতায় অদিতির আগামী 6 মাসের রুটিন লেখা আছে। অথচ তারিখ দেওয়ার সময় বাবা নাকি সেটাকে হাতের কাছে খুঁজে পান না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অদিতি বলল, শোনো, তুমি আর কাউকে ডেট দেবে না। যখন থাকব না তখন কেউ যদি এসে ডেট চায় তো বলবে স্টুডিওতে গিয়ে দেখা করতে। বাবা হতভম্ব। সে কি রে, আমি তোর বাবা হয়ে কিছু করব না? করতে গিয়ে তো জট পাকাচ্ছ। ভুল তো হতেই পারে, তাই বলে জট পাকাচ্ছি কিরকম? যারা তোমার কাছে ডেট নিয়েছে তারা চাপ দিচ্ছে, ওসব জানি না। আপনার বাবা যখন ডেট দিয়েছে তখন ওই দিন আপনাকে কাজ করতেই হবে। তাছাড়া স্টুডিওতে আরেকটা কথা রটেছে। কি কথা? তোমাকে এক্সট্রা টাকা দিলে নাকি আমার ডেট পাওয়া যায়। এক্সট্রা টাকা? আরে, আমি কি নিজে থেকে চাইতে গেছি? ওরাই বলল, মেসোমশাই, আপনি আমাদের দেখুন, আমরাও আপনাকে দেখব। এদের কাজ তো তুই আগেও করেছিস, তাই আমি হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ বলায় কত টাকা পেয়েছ? কত আর, 5 দিনের জন্য 2,500। মানে আমাকে ওরা 2,500 দিয়ে গেছে, তোরটা আলাদা। আমাকে কথাটা বলনি কেন? এই দেখো, পুরনো অভ্যেস। সরকারি অফিসে যারা চাকরি করে তারা এসব পেয়ে থাকে। পেয়ে কি ওপরওয়ালাকে জানায়? তবে তোর মা জানে, ওর কাছে তখনও সব লুকোতাম না, এখনও লুকোই না। অনেক হয়েছে, তুমি আমার ছবির ব্যাপারে কথা বলবে না। সে কি? তাহলে আমি কি নিয়ে থাকব? সিনেমা থিয়েটার দেখো, লাইব্রেরি যাও, মন্দিরেও যেতে পারো।
মা এতক্ষণ চুপচাপ শুনছিল। আওয়াজ করে নিঃশ্বাস ফেলে বলল, এক কাজ কর, আমাদের জন্যে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে দে। আলাদা? একসঙ্গে থেকে যদি চোর অপবাদ শুনতে হয় তাহলে আলাদা থাকাই ভালো। কলকাতায় থাকতে চাইছি কারণ কৃষ্ণনগরে ফিরে যেতে পারব না। গেলে লোকে হাসাহাসি করবে। সব গেছে, কিন্তু আত্মসম্মান তো এখনো যায়নি। ঠিক আছে, ভেবে দেখি। বলামাত্র বেল বেজেছিল। সুলেখা ভেতর থেকে বেরিয়ে আসতেই তাকে ইশারায় দরজা খুলতে বলে ভিতরে চলে গিয়েছিল অদিতি। মা চাপা গলায় বাবাকে বলেছিল, তুমি মুখ বন্ধ করে থাকো। সুলেখা দরজা খুলে দেখল সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। সে কিছু বলার আগেই যুবক বলল, অদিতি দেবী ফিরেছেন নিশ্চয়ই। আপনি? একটু দরকার ছিল। যুবক হাসল। মানুষটার মুখ, চোখ ও দাঁড়ানোর ভঙ্গিতে এমন একটা আভিজাত্য ছিল যে সুলেখা তাকে বসতে না বলে পারল না। সুলেখা বলল, আপনি কি ছবির ব্যাপারে? হ্যাঁ, ছবি তো নিশ্চয়ই। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দিদির মা এবং বাবা। সুলেখা জানাল, নমস্কার, খুব ভালো লাগল। আপনারা তো বাইরে থাকেন। মা বলল, থাকতাম, এখন থেকে কলকাতায় থাকব। মেয়ে একা কাজকর্ম করবে, আমরা পাশে না থাকলে চলে? ঠিক কথা। যুবক মাথা নাড়ল। এই সময় বাবা বললেন, আমি কিন্তু ওর ছবির ব্যাপারে কোনো কথা বলতে পারব না, আমাকে নিষেধ করা হয়েছে। তাই? হ্যাঁ। আরে ভাই, আপনারা এসে যদি আমাকে জ্বালাতন করেন তাহলে কতক্ষণ আমি মুখ বন্ধ করে বসে থাকব? সুলেখা তাড়াতাড়ি বলল, আপনি কেন এসেছেন বললেন না তো? আমি? ওহো, অদিতি দেবীর সঙ্গে কথা বলতে চাই। আপনি আমাকে বলুন, দিদির এসব ব্যাপার আমি দেখাশোনা করি। কোন সব ব্যাপার? ছবির কাজকর্ম। ও, কিন্তু আমি তো কোনো ছবির কাজকর্ম নিয়ে ওর সঙ্গে দেখা করতে আসিনি। তাহলে? উনি আমাকে চেনেন, টেলিফোনেও কথা হয়েছিল। জাস্ট। আপনার নাম? জয়ন্ত সেন। সুলেখা মাথা নেড়ে ভেতরে চলে এলো। অদিতি তখন আয়নার সামনে চুলে চিরুনি বোলাচ্ছিল। সুলেখাকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করল, কে রে? দূর, অকাজের লোক, তোমার সঙ্গে গল্প করতে এসেছে। ফিরে গিয়ে বলছি তোমার মাথা ধরেছে, কথা বলতে পারবে না। হাসল অদিতি। বাবা, আমার সঙ্গে গল্প করতে কেউ চায়? সবাই তো কাজ আর কাজের কথা বলে। চায় মানে? গেটে দারোয়ান রাখা হয়েছে কেন তুমি জানো না? তুমি এখন বাঙালি যুবকদের স্বপ্ন সুন্দরী। এই লোকটাকে ঢুকতে দিতাম না, কিন্তু কথাবার্তা চেহারায় এমন একটা ব্যাপার আছে যে মুখের উপর না বলতে পারলাম না। যাই। সুলেখা ঘুরে দাঁড়াল। কি নাম রে? অদিতি অলস গলায় জিজ্ঞাসা করল। জয়ন্ত সেন। দাঁড়া। গলা থেকে শব্দটা বেশ জোরেই ছিটকে এলো। সুলেখা দাঁড়াল, অবাক তাকাল। তাহলে মিথ্যে বলেনি? মানে? বলেছিল তোমার সঙ্গে নাকি পরিচয় আছে, টেলিফোনেও কথা হয়েছে। আমি ভাবলাম গুল মারছে, চেনো না। এক ভদ্রলোকের সঙ্গে পার্টিতে আলাপ হয়েছিল অনেকদিন আগে। বাবা মা কোথায়? ওইখানেই বসে আছে। তুই গিয়ে মাকে পাঠিয়ে দে আর বল আমি আসছি। বলেই অদিতি জিজ্ঞাসা করল, ঠিক শুনেছিস, জয়ন্ত সেন তো? হ্যাঁ। অদ্ভুত চোখ দুটো। সুলেখা বেরিয়ে গেল। হ্যাঁ, পার্টিতেও অদিতির এই কথা মনে হয়েছিল। মানুষটির চোখের দৃষ্টি অদ্ভুত, যেন সব দেখতে পায়। আচ্ছা, ও কি একই চোখে সুলেখার দিকেও তাকিয়েছে? নইলে সুলেখা বলল কি করে? কিরে, ডাকলি কেন? মা এসে দাঁড়ালো সামনে। নিচু গলায় অদিতি বলল, তুমি বাবাকে নিয়ে তোমাদের শোয়ার ঘরে যাও। কেন? ওখানে থাকলে কি অসুবিধে হবে? ওই ভদ্রলোকের নাম জয়ন্ত সেন, ওর বাবা একজন বিখ্যাত মন্ত্রী। মন্ত্রী? কোন মন্ত্রী? অদিতি মায়ের কাছে নামটা বলতেই মায়ের মুখের চেহারা বদলে গেল। ওরে বাবা, বলবি তো? মা দ্রুত বেরিয়ে গেল। মায়ের প্রতিক্রিয়ায় অদিতিও অবাক হল। কৃষ্ণনগরের গৃহবধূ বলে এই মুহূর্তে যেন মাকে মনে হচ্ছে না। এক পা জড়তা অতিক্রম করে হেঁটে এল অদিতি। তাকে দেখামাত্র শূন্য ঘরে উঠে দাঁড়াল জয়ন্ত। নমস্কার। নমস্কার। হাত জোর করে শব্দটা বলে জিজ্ঞাসা করতে যাচ্ছিল অদিতি, কি ব্যাপার? কিন্তু বলতে পারল না। উল্টে বলল, বসুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম। ভালোই তো, অসময়ে এসে অসুবিধে করছে না তো? এখন তো অসময় নয়। থ্যাংক ইউ। জয়ন্ত হাসল, চোখ ফিরিয়ে নিল অদিতি। কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর জয়ন্ত জিজ্ঞাসা করল,
এখন তো কাজের খুব চাপ, তাই না? হ্যাঁ, একটু। বিখ্যাত এবং জনপ্রিয় হলে এমন হয়। আমার কথা থাক। আসলে অনেক দিনের ইচ্ছেটাকে আজ আর চেপে রাখতে পারলাম না। আজ দেখা না করলে আমি অসুস্থ হয়ে যেতাম। কেন? আমি জানি না। আপনি আমাকে বোধহয় খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। জয়ন্ত হাসল। এটা আমার উপর ছেড়ে দিন। এই সময় সুলেখা ট্রেনে এলো, তাতে চায়ের পট, কাপ, ডিশ। অদিতির ভালো লাগল। মেয়েটাকে আজকাল কিছু বলতে হয় না, সবই নিজে থেকে বুঝে নেয়। জয়ন্তকে যে চা দেওয়া দরকার তা তো অদিতির নিজেরই খেয়াল ছিল না। সুলেখা জিজ্ঞাসা করল, আমি সার্ভ করে দেব? থাক, আমি করছি। অদিতি বলতেই সুলেখা চলে গেল। চা ঢালছিল অদিতি। জয়ন্ত জিজ্ঞাসা করল, এই ফ্ল্যাটে গোড়া থেকেই তো আছেন, তাই না? গোড়া থেকে বলতে ছবিতে কাজ শুরু করার পর। এখন বোধহয় একটু বেটার বাড়িতে যাওয়ার সময় এসেছে। তাই? হ্যাঁ, জনপ্রিয়তার সঙ্গে পরিবেশ এবং ঘর বদলানো দরকার। আমার সাধ্যের মধ্যে তো পেতে হবে। আমি জানি না সিনেমার নায়িকা, মানে এমন সফল নায়িকার সাধ্য কতখানি, তবে আমাকে দায়িত্ব দিলে আমি ব্যবস্থা করে দিতে পারি। ইনফ্যাক্ট আলিপুরে আমার এক বন্ধুর ফ্ল্যাট খালি হয়েছে। 1010 ভাড়া, কোনো অ্যাডভান্স নেই, ফার্নিশড ফ্ল্যাট। ওখানে এত কম? চায়ের কাপ বাড়িয়ে দিল অদিতি। আমার রেফারেন্স থাকলে বেশি চাইবে না, একবার দেখলে হয়। চায় চুমুক দিল জয়ন্ত। আজ আমি বেকার, আপনার আপত্তি না থাকলে আজই দেখে আসা যেতে পারে। আজই? জানি আপনি সারাদিন শুটিং করে টায়ার্ড। নট দ্যাট, আসলে আপনার সঙ্গে। অদিতি থেমে গেল। আমাকে আপনি ভালোভাবে চেনেন না, তাই তো? পিতৃপরিচয় জানি, ওটাই তো একমাত্র পরিচয়। আমি ব্যবসা করি, আমদানি রফতানির। ইদানিং কিছু নতুন প্রজেক্টে হাত দিয়েছি, কলকারখানা। ঠিক আছে, আমরা গাড়িতে বসেও এসব কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল অদিতি। তাই ভালো। কোনো ভালো কাজ কালকের জন্য ফেলে রাখার অর্থ হয় না। গাড়িটা বিশাল, শীতাতপ নিয়ন্ত্রিত, আরামদায়ক। ড্রাইভার নেই, জয়ন্ত নিজেই চালাচ্ছিল। খানিকটা দূরত্বে বসেছিল অদিতি। খুব ভালো লাগছিল তার। সন্ধ্যের রাজপথ যেন আলোয় আলোয় মাখামাখি। চৌমাথায় লাল আলো জ্বলে উঠতেই গাড়ি দাঁড়িয়ে গেল। কিন্তু দাঁড়াতে দাঁড়াতে সাদা লাইন পেরিয়ে থামল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একজন পুলিশ সার্জেন্ট রাগত ভঙ্গিতে এগিয়ে এলো। কাঁচ নামিয়ে জয়ন্ত বলল, সরি অফিসার। সার্জেন্ট যেন ভূত দেখল, সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াল। না না, ঠিক আছে স্যার, আমার উচিত ছিল গাড়ির নাম্বারটা লক্ষ্য করা। বলেই সার্জেন্ট ফিরে গেল নিজের জায়গায়। কাঁচ তুলে স্টিয়ারিংয়ে হাত রেখে জয়ন্ত বলল, এই হয়েছে এক জ্বালা। আমার বাবা যেহেতু মন্ত্রী, তাই আমার 7 খুন মাফ। আপনি এটাকে জ্বালা বলছেন? গাড়ি চালু করল জয়ন্ত। আমি তাই মনে করি। আর 5টা সাধারণ নাগরিক থেকে আমার তো কোনো পার্থক্য থাকা উচিত নয়। বাবা মন্ত্রী, তিনি নিশ্চয় অ্যাডভান্টেজ পেতে পারেন, আমি কেন পাব? অথচ না চাইতেই এরা জোর করে সেটা দেবে। আপনি বলতে পারতেন এক্ষেত্রে অন্য ড্রাইভার যে শাস্তি পায় তাই আপনাকে দিতে। অদিতি বলল। বললে ঝামেলা বাড়ত। মানে? লোকটার হার্ট ফেল করত, ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হতো। যা। হ্যাঁ, এটাই সত্যি। তাহলে বলছেন ক্ষমতাবান বাবার ছেলে হওয়াটা আপনার একটু ভালো লাগছে না? সত্যি সত্যি বলছেন? বলছি, মুশকিল হলো বাবার কাছে যারা পৌঁছাতে পারে না তারা আমাকে অনুরোধ করে বাবাকে বলে কাজটা করে দিতে। এই কয়েক বছরে সেরকম করলে আমি যে কমিশন পেতাম তাতে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতাম। কিন্তু আমি নিজের ভাগ্য নিজে করতে চাই। এই যে ব্যবসা, ফ্যাক্টরি, কোথাও বাবাকে জড়ায়নি। জয়ন্ত হাসল। অদিতি তাকাল। রাস্তায় লোকজন, আলো, গাড়ির মিছিল, অথচ ওরা কি সহজে পথ করে বেরিয়ে যাচ্ছে। জয়ন্ত যে খুব ভালো গাড়ি চালায় তা পরিষ্কার। আবার লাল আলোয় গাড়ি দাঁড়াল। গাড়ির সামনে দিয়ে কয়েকটা ছেলে রাস্তা পার হতে গিয়ে এদিকে তাকাল। সঙ্গে সঙ্গে একজন চেঁচিয়ে উঠল, হেই দেখ দেখ, অদিতি। সঙ্গে সঙ্গে বাকিরা গাড়ির দিকে তাকাল। দুপাশে রঙিন কাঁচ থাকায় এতক্ষণ অদিতি চোখ লক্ষুর আড়ালে ছিল, কিন্তু সামনের কাঁচ সাদা। ওরা সহজেই চিনে ফেলেছে। হইচই করে ওরা অদিতি যেদিকে বসেছিল সেদিকে ছুটে এলো। কপাল গুনে তখন লাল আলো সবুজ হওয়াতে গাড়ির ওপর 2-4টে চড়চাপড় পড়া ছাড়া অন্য কোনো ঝামেলা হল না। গাড়ি চালাতে চালাতে জয়ন্ত বলল, বিখ্যাত হওয়ার এই মুশকিল।
অদিতি কাঁধ ঝাঁকালো। স্টুডিও থেকে বাড়ি অথবা বাড়ি থেকে স্টুডিও যাওয়ার পথে এরকম ঘটনা কখনো ঘটেনি। হয়তো স্টুডিও পাড়ার কাছাকাছি মানুষ সিনেমার অভিনেত্রীদের নিয়ে মাথা ঘামায় না। আমি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি এই ঘটনা ঘটবে। কোন ঘটনা? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর আপনি আমার পাশে বসে আছেন। অদিতি তাকালো। আপনি বেশ বাড়িয়ে বলছেন। একটুও নয়। দেখুন, বছর 2 আগেও আমার কোনো পরিচিত ছিল না, আর আপনি রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রীর ছেলে। আপনার নিজেরই বিশাল ব্যবসা। আপনার কাছাকাছি হওয়ার যোগ্যতা আমার ছিল না। কিন্তু অতীতকে যখন কেউ ম্লান করে ফেলে, বর্তমানকে অনেক উঁচুতে তুলে ধরে, তখন ওসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয় না। এই ধরুন না আপনাদের লাইনের কথা। শুনেছি উত্তম কুমার পোর্ট কমিশনার্সের কেরানি ছিলেন, কিন্তু উনি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন তাতে বাঙালি গর্ববোধ করে। ওর অতীত নিয়ে কেউ ভাবে না। আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? আমার কাছে আপনি তো কম কিছু নন। পাগল, হাসল অদিতি। হাসতে বেশ ভালো লাগল। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর 7ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।